দেরি করে যাবে। আর আজকে ভীষণ টায়ার্ড, সারাদিন ধরে আমি এক ফোঁটাও বুঝতে পারিনি, বিশ্বাস করো এক ফোঁটাও বুঝতে পারিনি। তবে আজকে কিছু কথা বলতে চলেছি। সকালবেলা শুয়ের একটা ভিডিও দেখেছি, শুয়ের ভিডিও বলার কথা শুয়ের ভিডিও নিয়ে আলোচনা করার আগে আমার কিছু বক্তব্য রাখছি। মানে আমি না খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছি, কারণ আমার ছেলে হচ্ছে কার্টুন দেখছে, এত আওয়াজ হচ্ছে এখানটা, আমি খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছি। তো যাই হোক, আমাকে দেখে মনে হচ্ছে আমি ভীষণ টায়ার্ড, কিন্তু আমি সকাল থেকে এক ফোঁটাও বসিনি আজকে। আচ্ছা, সেই ব্যাপারটা বাদ দাও, আমার কথা বাদ দাও। আমি কথা যে বলতে পারছি, তোমাদের সঙ্গে কথা আমি তুলে ধরতে পারছি, আমার মনের কথা আমি ব্যক্ত করতে পারছি, এটাই আমার কাছে অনেক, বুঝতে পেরেছো? তো আমি এটা প্রথমেই বলতে চাই যে আমি জানি আমি একটা স্মুথ রাস্তা তৈরি করেছিলাম, যে রাস্তাতে গেলে পরে আমার মঞ্জিল আমি খুব তাড়াতাড়ি পেয়ে যেতাম, খুব স্মুথলি আমি চলছিলাম, একটা কন্টেন্ট নিয়ে আমি আলোচনা করছিলাম। কিন্তু সেখানে কি ভয় ছিল বলতো? সবসময় স্মুথ গেলে পরেই যে আমি মঞ্জিলে আগে পৌঁছাবো, মানে আমার গন্তব্যস্থলে আমি আগে পৌঁছাবো, এমন কিন্তু নয়। আমি হয়তো স্লিপারি রাস্তায় হাঁটতে হাঁটতে স্লিপ করেও পড়ে যেতে পারতাম, তাই না? সেই জন্য আমি এমন একটা রাস্তা চুজ করেছি, যেই রাস্তার মধ্যে গেলে পরে আমাকে অনেক মানুষের কথা শুনতে হবে, অনেক ভালো মানুষের কথা শুনতে পারি, অনেক খারাপ মানুষের কথা শুনতে পারি, এবড়ো খেবড়ো হোঁচট খেয়ে পড়তে পারি, আবার উঠে দাঁড়াতে হবে, খাটতে হবে, নতুন কন্টেন্টে আলোচনা করতে হবে, অন্য দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। তবে আমি খুশি। তার কারণটা কি? তার কারণ আমি যে রাস্তায় চলা শুরু করেছি, আমি আমার অস্তিত্বটা খুঁজে পাবো, আমি আমার চ্যানেলের সাথে বা আমি আমার সাথে বলতে পারো একটা ন্যায় করতে চলেছি। যে উদ্দেশ্যটা নিয়ে আমি এখানে এসেছি, সেই উদ্দেশ্যটা সেই রাস্তাতে গেলেই পূরণ হবে। সেই উদ্দেশ্যটা কি? আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি একজন নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি আমার জীবনের ট্যাগ লাগাতে চাই না যে এই মানুষটা শুধুমাত্র ভুলকে দেখে সেখানে সাপোর্ট করতে আসে ও গুণগান গাইতে আসে। আমি সেই ট্যাগটা নিতে চাই না। আমি এই ট্যাগটাই নিতে চাই যে সে একটা নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সে যা বলবে, যখন যা দেখবে তাই নিয়ে আলোচনা করবে। ভালো দেখলে ভালো বলবো, খারাপ দেখলে খারাপ বলবো, ভালো খারাপ দুটো থাকলে পরে ভালো খারাপ দুটোই বলবো। আচ্ছা বাবা, এটা তো তোমাদের বোঝা উচিত যে আমার এখানে তোমাদের সাথে শত্রুতা আমি করে কোনো লাভ নেই। এটা আমার কর্মক্ষেত্র, এটা আমার কর্মক্ষেত্র। আমার কারোর সাথে শত্রু নেই, কারোর সাথে শত্রুতা নেই, আমার কারোর প্রতি কোনো রাগ নেই। আমি এখানে কাজ করতে এসেছি এবং যেটা দেখবো সেটা বলবো, এটাই করতে এসেছি এখানটায়, এটাই করতে চলেছে এখানটায়। তাই আমার কথাতে যদি কেউ হার্ট হয়ে থাকো, আমার কথা যদি কারোর খারাপ লেগে থাকে, আমাকে ক্ষমা করে দিও। তার কারণ কি বলতো? তোমরা আমার সব। তোমরা না থাকলে আমি নেই, তোমরা না থাকলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমরা না থাকলে কোনো ব্লগার, তোমরা না থাকলে কোনো সোশ্যাল ইনফ্লুয়েন্সারের কোনো অস্তিত্ব নেই। তাই তোমাদেরকে নিয়েই আমাদেরকে চলতে হবে। শুধু বলবো দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ করতে হবে, একটু পাল্টাতে হবে, বুঝতে পেরেছো? যাই হোক, এই মুহূর্তে কাকে নিয়ে কথা বলতে বসেছি? এই মুহূর্তে কথা বলতে বসেছি শুকে নিয়ে। শুয়ের সকালবেলা একটা ভিডিও দেখেছি, সেই ভিডিওটা নিয়ে আমি বক্তব্য রাখতে চলেছি। তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। প্রথমত কথা, আজকে প্রথম দিকে মারিয়াকে নিয়ে তো অবশ্যই বললো, সেটা নিয়ে আমি আসছি। প্রথম দিকে জাস্ট দিদিকে নিয়ে কিছু কথা বলেছি, সেটা নিয়ে আমি কিচ্ছু বলবো না। আমি একদমই জাস্ট দিদি ব্যাপার ভিডিওটা কদিন ধরে দেখতে পাচ্ছি না, বা বলতে পারো আমার টাইম হচ্ছে না যে আমি ওটা নিয়ে বলবো। কারণ হচ্ছে জাস্ট দিদির হচ্ছে মানে লাইভ টাইপগুলো ভিডিওগুলো আমি দেখছি না। মেয়েকে নিয়ে কোনো একটা সমস্যা চলছে হয়তো, আমি ঠিক করে দেখতে পারছি না বলে আমি তোমাদের বলতে পারছি না। যাই হোক, সেটা নিয়ে আলোচনা করবো না। যেটা জানি না, যেটা বুঝিনি, যেটা শুনিনি, সেটা নিয়ে আমি আলোচনা করবো না এখানটায়। তবে একটা কথা সেটা বলেছে, দ্বিতীয় কথা বলেছে, সেটা হচ্ছে রুনাদির কথা। রুনাদি লাইভ নিয়ে, লাইভ সংক্রান্ত একটা কথা বলেছে। রুনাদি লাইভে রুনাদি কিভাবে ভিডিও করে না করে, এটা নাকি ও বলেনি, সেটা হচ্ছে আমি সত্যি আমি জানি না। সেই জন্য এই ব্যাপারেও আমি কোনো মন্তব্য রাখছি না। রুনাদি লাইভে কি নিয়ে বসে থাকে, কি নিয়ে বসে, কিভাবে বসে, খুব বাজে একটা ইঙ্গিত করা হয়েছে কিভাবে বসে। তো আমি ওটা হচ্ছে নিয়ে কোনো মন্তব্যই করতে চাই না। কিন্তু আমি রুনাদিকে সেরকম কোনো দিন দেখিনি এরকম করে বসতে, সেই জন্য আমি কিভাবে বলবো, তাই না? এবং এটা কে প্রথমে ওয়াইটিতে চাউর করছে সেটা আমার জানা নেই, সেটা আমি শুনিনি, সেই জন্য আমি বলতে পারছি না। এবার থাকলো নেক্সট যেটা বললো, ও বলছে যে আমাকে নিয়ে প্রচুর নেগেটিভিটি ছড়ানো হচ্ছে, প্রচুর মিথ্যে কথা ছড়ানো হচ্ছে, সেই মিথ্যে কথাগুলোকে আমাকে বলতে আসতে হলো। তো আমি বলি কি, মিথ্যে কথা কিন্তু মানুষে এমনি ছড়ায় না, এমনি ছড়ায় না। মিথ্যে কথা তো কেউ বলেই না, যা দেখতে পাচ্ছে মানুষের তাই বলতে পারছে। এবং যদি তোমার দর্শককে তোমার হাতে রাখতে হয়, তাহলে অরিজিনালি সত্যি কথাগুলোকে তোমাকে মিথ্যের ট্যাগ দিতেই হবে, কিছু করার নেই। মানুষ, 5টা মানুষ তোমার সম্বন্ধে যা বলছে সেটাই সত্যি, এবং তুমি দর্শকদের সেটা যদি মিথ্যে বলে তোমার দর্শকদের পট্টি পরিয়ে রাখো, তাহলে কিছু করার নেই। দর্শকরাও যদি তোমার প্রতি মানে এতটাই অন্ধ হয়ে থাকে, এবং সেটা যদি তোমাকে সত্যিটাকে যদি মিথ্যে বলে তারা মেনে থাকে, তাহলে আমি তাদের মানসিকতার উপরে কি বলবো, মানে কষ্টটা ঠিক যাচ্ছে না এর সাথে। মানে কি বলবো বলতো, মানে ভিতর থেকে আসে না কি, ওদের মানসিকতার উপরে মানে একটা ধিক্কার জানাতে ইচ্ছে করছে আর কি। যাই হোক, ওটা ঠিক করে প্রপার যেই ওয়ার্ডটা, সেটা আমার মনে এই মুহূর্তে আসছে না।
ও বলতে চাইলো যে ও যে রেকর্ডিংটা ছেড়েছে, ওর এবং সঞ্জয় যে রেকর্ডিংটা ছেড়েছে সেটার মানুষের ভুল মতলব বের করেছে। আচ্ছা, ভুল মতলবটা কি বের করেছে? এটা বের করেছে ও যে কথাগুলো বলেছে যে তুমি চিৎকার করো না, তোমার চিৎকার করলে তোমার মনে প্রেশার পড়বে, মাথা ব্রেনে প্রেশার পড়বে, তোমার শরীর খারাপ করবে। এই যে ও কথাটা বলেছে, এই যে সহানুভূতিটা ওর প্রতি ও দেখিয়েছে, সেই সহানুভূতিটা নাকি ভালোবাসা নয়। এটা নাকি মানুষের প্রতি মানুষের একটা কর্তব্যের মধ্যে পড়ে। যদি অপর পক্ষের লোক এরকম করে চিৎকার চেঁচামেচি করে রেগে যায়, তার শরীর খারাপ হতে পারে। এটা একটা বেসিক সেন্স এবং এটা বলা উচিত, তাই মনে হয়। হ্যাঁ, এটা বলা উচিত। হ্যাঁ, মানলাম তোমার এই কথাটা, এটা বলা উচিত। যদি আমার সামনে আমার কেউ ভালোবাসার মানুষ থাকে আমি বলবোই, বা আমার সাথে যদি আমার কোনো চেনা পরিচয় লোক থাকে বা যার সাথে আমার সখ্যতা রয়েছে তাকে আমি বলতেই পারি, তুমি তো চিৎকার করছো কেন, বেকার বেকার চিৎকার করছো, এগুলো চিৎকার করে কোনো লাভ হবে, তোমার শরীরটা খারাপ হবে, আমি এগুলো বলতে পারি। কিন্তু তুমি কোন জায়গায় বলেছো? তুমি এমন একটা মানুষকে বলেছো যার সাথে তোমার দহরম মহরম সম্পর্ক, যাকে তুমি ডার্লিং বলে ডেকেছিলে, যাকে নিয়ে মানে তোমার সাথে তোমার হাজবেন্ডের যখন তুমি এটা কুকিরতে বলা চলে না, এটা ভালোবাসা, যখন তুমি ইন্টিমেট সম্পর্ক করছিলে সেই সময় সেই উত্তেজিত মুহূর্তে তুমি সেই মানুষটার ভিডিও নয় এমনি কল ধরেছিলে আর কি। তো সেই মানুষটা ওই মানুষটা, এই মানুষটা সেই মানুষটাই যে তোমার মিট আপটা নষ্ট করার ভণ্ড করার চেষ্টা করেছিল। এই মানুষটা সেই মানুষটা যাকে নিয়ে তুমি হাজারটা নোংরা কথা বলেছো, যে তোমাকে নিয়ে হাজারটা নোংরা কথা বলেছে, যাকে নিয়ে তুমি হাজারটা কমিউনিটি পোস্ট দিয়েছো, যে তোমাকে নিয়ে হাজারটা কমিউনিটি পোস্ট দিয়েছে, যার সাথে মানে তোমরা ষড়যন্ত্রকারী দুজনকে বলে প্রমাণিত করার চেষ্টা করেছো। এই মানুষটা সেই মানুষটা যার সাথে তোমার দাও এবং মাছের সম্পর্ক, তাই না? তা সেই মানুষটার সাথে আমরা ওপরে যারা ভিডিওতে দেখছি তোমাদের মধ্যে কোনো মিলমিশ নেই, তোমাদের মধ্যে দাও মাছের সম্পর্ক, এবং ভেতরে ভেতরে যখন তুমি সেই মানুষটার প্রতি সহৃদয় হবে, সেই মানুষটাকে তুমি বলবে যে না তোমার শরীর খারাপ করবে, তাহলে মানুষ সেখানে প্রশ্ন তুলবে যে এত কিছু হওয়ার পরে ওই মানুষটার প্রতি যদি তুমি এই কথাটা বলতে পারো, তার মানে এই মানুষটার প্রতি তোমার দুর্বলতা রয়েছে। প্রথমত কথা, এত কিছু হওয়ার পরে তুমি ফোনটা ধরলেই বা কেন, কথা বললেই বা কেন, এখানেই প্রমাণিত যে তার প্রতি তোমার দুর্বলতা রয়েছে। কোনো মানুষ একটা মানে বলবো না, একটা ছোট কথা, একটা ছোট শব্দ পর্যন্ত ব্যয় করছে না মিথ্যে মিথ্যে। যা বলছে অরিজিনাল কথা বলছে এবং সত্যি কথা বলছে, যা আমরা বুঝতে পারছি তাই আমরা বলছি। এবার ব্যাপার হচ্ছে আমাদের সত্যিকে, আমাদের দেখার নজরিয়াকে যদি তুমি মিথ্যে বলে তোমার দর্শকদের সামনে তুলে ধরতে পারো, সে তোমার ব্যাপার, সেটা আমার কিছু করার নেই। তোমার দর্শকরা যদি ওরকম করে থাকতে চায় থাকতেই পারে, কিন্তু অরিজিনালি তুমি ওটা নও। অরিজিনালি আমরা যেটা শুনতে পেয়েছি সেটা, বুঝতে পেরেছো? যাই, এতটুকু হলেও মিথ্যে কথা আমরা কেউ বলিনি। এবার আসলে মারিয়ার সম্বন্ধে কতগুলো কথা বলতে। দেখো, ভিডিওটা আমি বেশি বড় এই মুহূর্তে করতে চাচ্ছি না, কারণ ভিডিওটা যেতে যেতে অনেকটা রাত হবে। মারিয়ার ভিডিও দেখে আমি যেটা বলতে চাচ্ছি, মারিয়া বাচ্চাদেরকে যদি দিতে হয়, বাচ্চাদের প্রতি তোমার ভালোবাসা আমি দেখেছি, তো বাচ্চাদেরকে যদি দিতে হয় তাহলে দুধ চা দিও না, দিলে পরে তুমি লাল চাটা দিতেই পারো, দুধ চাটা দিও না। আমার ব্যক্তিগতভাবে মতামত, জানি না আমার দর্শকরা কি মতামত এর মধ্যে দেবে, তবে আমার মনে হয় বাচ্চাদের দুধ চা দেওয়াটা ভালো নয়। বাচ্চারা কিন্তু দুধ চাগুলো খাচ্ছিল, এটা আমার এক জায়গায় সমস্যা, একটু খারাপ লেগেছে। 2 নম্বর কথা, যখন পম্পম এবং তুমি এবং আমাদের বাচ্চা মানে সৃজা যখন যাচ্ছিলে বাজার করতে, তখন সৃজা পম্পমের পিছনে দৌড়ে বেরিয়ে গেছিল এবং তুমি পরে আসছিলে। আসলে ব্যাপারটা কি বলতো, আমরা একটু মানে মা তো আমরা না খুব সচেতন থাকি। আমি যখনই রাস্তার এপার ওপার হবো, বা আমি যখনই রাস্তায় যাব যেখানে হামেশাই গাড়ি চলে, আমি আমার ছেলে হোক আমার মেয়ে 12 বছর প্লাস, তবুও কিন্তু আমি তার হাত ধরেই নিয়ে যাই। জানি না কেন রাস্তার আজকালকার বাচ্চা চ্যাংড়া প্যাংড়াদের হাতেই কিন্তু বাইক চলে এসেছে, তারা খুব রাফলি গাড়ি চালায়, বুঝতে পেরেছো? সেই জন্য হঠাৎ করে দৌড়ে যখন গেছে না, আমার বুকটা আটকে উঠেছে যে উমা, ও হাতটা ছেড়ে চলে গেল, ও দূরে চলে গেল। তারপর দেখলাম পম্পম আগে দাঁড়িয়ে আছে, কিন্তু ওই যে দৌড়ে গেল না, এবং তার পাশ দিয়ে যে একটা বাইক গেল না, আমার ভীষণ পরিমাণে ভয় পেয়েছি আমি। তো এরপরে থেকে তুমি এই ব্যাপারটা নজর রাখবে যে আগে বের করবে না, হাতটা ধরে তুমি বের করবে। এগুলো শিখতে হবে তো, কারণ তুমি এগুলো জানো না, কারণ সময় নেই, এগুলো জানার সময় হবে, আস্তে আস্তে অভিজ্ঞতা আস্তে আস্তে বাড়বে, তাই না? এগুলো সময় হবে, সেটা নিয়ে আমি কোনো রকম খারাপ কথা বলছি না, তবে এগুলো ধ্যান দিতে হবে। হলো থাকলে হচ্ছে, এবার হচ্ছে আমাদের ইসের কথা, শুয়ের কথা। তো শুয়ের কথাতে একটা কথা বলি, সে একটা কথা বলছে যে হাজবেন্ড যদি বাড়িতে কাজ করে দেয় সেটা অবশ্যই ভালোর জন্য, তবে হাজবেন্ড এই যে এতগুলো কাজ করে দিচ্ছে, সকালবেলা উঠে চলে যাচ্ছে এবং কাজ করে দিয়েই যাচ্ছে এবং তাড়াতাড়ি চলে আসছে ওয়াইফকে হেল্প করার জন্য, কাজ করে দেওয়ার জন্য, তাহলে হাজবেন্ডের ব্যবসাটা কিরকম করে চলছে? আমাদের মারিয়া তো বলেছে যে হাজবেন্ডের প্রচুর ভালো ব্যবসা,
ব্যবসাটা বেশ বড় ব্যবসা, ভালো ইনকাম হয়, প্রতিদিন লাভ্যাংশ প্রায় 1-1.5 হাজার টাকা হয়, তার মানে বিশাল বড় দোকান। মারিয়া এই কথাটা বলেছে। 1-1.5 হাজার টাকা লাভ মানে বড় দোকান হওয়াটাই স্বাভাবিক। তো এই 1-1.5 হাজার টাকা লাভ্যাংশটা ঠিক কিরকম লাভ্যাংশ ঠিক বুঝতে পারছি না। মাল বিক্রি করে লাভ হয়েছে নাকি ও ওখানে শারীরিকভাবে গিয়ে খাটাখাটনি করে ওই লাভ্যাংশের মধ্যে টাকাটা ঢুকিয়েছে, এটা ক্লিয়ার নয় আর কি। বুঝতে পেরেছো? মানে আমি মাল বিক্রি করছি, ও কারেন্টের দোকান, তো কারেন্টের জিনিসের দোকান, ইলেকট্রিকের জিনিসগুলো বিক্রি করে, তার সাথে সাথে কি ও গিয়ে নিজেই শারীরিকভাবে খাটাখাটনি করে আসছে, নিজের জিনিস নিয়ে খাটাখাটনি করে খেটে দিয়ে আসছে, সেটাতেই কি ও 1,000-1,5 হাজার টাকা লাভ করছে? এটা কিন্তু ক্লিয়ার নয়। যদি প্রতিদিন শুধু মাল বিক্রি করে 1,000-1,5 হাজার টাকা এনে থাকে তাহলে বড় দোকান। তা ওর সমস্যা হচ্ছে একটাই, তাহলে সকালবেলা যাচ্ছে, বিকেল হতে হতে চলে আসে, এতটুকু সময়ের মধ্যে ওই গ্রামের একটা দোকানে 1,000-1,5 হাজার টাকা বিক্রি হচ্ছে, তাহলে কি সত্যি সত্যি কি এই দোকানটা এত টাকা বিক্রি, নাকি আমাদেরকে বলার জন্য ও বলেছে? কারণ যদি সত্যি সত্যি বিক্রি হয়, 1,000-1,5 হাজার টাকা লাভ হয়, তাহলে সকাল থেকে রাত অবধি খাটতে হবে ওর কথা হিসেবে। তো আমি বলি কি, ওর দোকানে কিরকম বিক্রি হচ্ছে না হচ্ছে, ও কতটুকু টাকা ইনকাম করছে না করছে, এটার থেকে বড় একটা ব্যাপারটা কি বলতো, লক্ষ্য করতে পেরেছো? এর থেকে বড় একটা ব্যাপার কি? বড় ব্যাপার হচ্ছে হাজবেন্ডের মান সম্মানটা কিন্তু আমাদের মারিয়া রক্ষা করেছে, তাই না? মারিয়ার যদি হাজবেন্ডের একটা টাকাও ইনকাম না হয়, বা ব্যবসা যদি ভালো না হয়, প্রতিদিন যদি 1-1.5 হাজার টাকা বিক্রি নাও হয়, দোকানটা যদি ঠিকঠাক করে নাও চলে থাকে, তাও কিন্তু মারিয়া এসে তার হাজবেন্ডের সম্বন্ধে তোমাদেরকে বলেনি যে আমার হাজবেন্ডের ইনকাম নেই, একবারও বলেনি আমার হাজবেন্ডের টাকায় কিন্তু জল গরম হয় না। এই জায়গাটা কিন্তু বড় একটা ব্যাপার, যে ওয়াইফ কিন্তু হাজবেন্ডের বাহবাই করছে, হাজবেন্ডকে সবার সামনে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছে, হাজবেন্ডকে সবার আগে রাখার চেষ্টা করছে যে আমার হাজবেন্ডেরও ইনকাম রয়েছে। মানে তার মান সম্মানটা ও ভেবে নিয়েছে, আমার হাজবেন্ডের যদি মান সম্মান থাকে, আমার হাজবেন্ডের যদি ইনকাম ভালো থাকে, আমার হাজবেন্ডকে সবাই বড় নজরে দেখে, উঁচু চোখে দেখে, তাহলে আমার মান সম্মানটা বাড়বে। এটা একটা পত্নীনিষ্ঠ পত্নীর কাজ। কিন্তু সেটা কি তুমি করেছো? তুমি তো করোনি। তোমাকে বলতে হয়েছে তোমার বরের টাকায় জল গরম হয় না। তাহলে সত্যি সত্যি বলো তো, কে এই অল্প বয়সে, এই যে মারিয়া অল্প বয়সে যে সাংসারিক জীবনটা করেছে, আর তুমি যে এত বছর সাংসারিক জীবন কাটাচ্ছ, কে বেশি এখানে লাভবান হয়েছে? মারিয়া। কে বেশি এখানে এই অভিজ্ঞতা অর্জন করেছে? মারিয়া অভিজ্ঞতা অর্জন করেছে। কে বেশি এখানে বুদ্ধিমানের কাজ করেছে? মারিয়া। কারণ কি বলতো, কারণ মারিয়া তার স্বামীকে অপমান করেনি। মারিয়া তার স্বামীর টাকা ইনকাম হচ্ছে না এই কথা বলে স্বামী এবং পুরো তার মান সম্মানটা নষ্ট করেনি। যদি এটা করতো, মারিয়াকে সারাটা জীবন শুনতে হতো তোর বর ইনকাম করতে পারে না, তোর বর তোর টাকায় খায় এবং বসে। যেমন তোমার হাজবেন্ডকে প্রতিনিয়ত যতদিন তুমি থাকবে, তোমার হাজবেন্ডকে এই কথাটা শুনতে হবে, তোমার টাকায় জল গরম হয় না, এবং ইভেন তুমি যা যা তোমার জীবনে করছো সম্পূর্ণই তোমার টাকাতেই করছো, তোমার হাজবেন্ডের 1 টাকাও মুরদ নেই। তাহলে একটা পত্নীরই বা একটা স্ত্রীরই কর্তব্য তার স্বামীর মান সম্মানটা রক্ষা করার, যেটা মারিয়া করেছে। আর মারিয়ার বিক্রি হচ্ছে কি হচ্ছে না, টাকা ইনকাম করছে কি করছে না, ওটা বড় ম্যাটার নয়। তো বড় ম্যাটার তো এটা যে হাজবেন্ডকে নিয়ে ও গর্বিত, এবং হাজবেন্ডের টাকা আজকে হয়তো হচ্ছে না, কাল হবে, কাল হয়তো হচ্ছে না, পরশু হবে। ও তো আশাবাদী এবং যাচ্ছে তো, কাজ করছে তো, তাই না? এটাই বড় ব্যাপার। এবার থাকলো বাচ্চা নিয়ে কথা বলা। বাচ্চাকে ভালোবাসে মারিয়া, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বাচ্চাটা গাজর ছিল, সেই গাজরটা পর্যন্ত কিন্তু দেওয়া হলো না। এখানে দুটো পয়েন্ট বলি। বাচ্চাটা বাজার থেকে এমনিতেও অনেক কিছু খেয়ে, বাজার যাওয়ার আগেও অনেক কিছু খেয়ে গেছে, আসার পরেও বড় সাইজের একটা কলা খেয়েছে। ওটুক বাচ্চা পেটে অত বড় একটা কলা গেছে, পেটটা ভরাই রয়েছে, থাকলেও দুটোই গাজর নিয়ে এসেছে। যদি মারিয়া দিয়ে না থাকে, সেটা বাচ্চাটার ভালোর জন্য দিয়েছে। রাত্রেবেলা করে কাঁচা গাজর খাওয়া যে খুব একটা স্বাস্থ্যের পক্ষে ভালো আমার মনে হয় না, কারণ আমরা তো কাঁচা গাজর, কাঁচা শশা, কাঁচা গাজর, মোট কথা স্যালাড জাতীয় কোনো জিনিস কিন্তু রাত্রেবেলা আমরা খাই না, সাধারণত আমরা খাই না। এবার তোমাদের ব্যাপার, তোমরা খেতেও পারো, আমরা কিন্তু খাই না, আমাদের বাড়িতে এটা খাওয়া হয় না। তো কারণ হয়তো পেট গরম হয়ে যায়, এরকমই আমার শাশুড়ি মা বলে। তো সেই জন্য কোনোদিনও আমরা দিই না। আমার ছেলে চাইলেও কিন্তু আমি নাই করে দিই, হয়তো পরের দিন সকালবেলা দিলাম, কিন্তু নাই করে দিই। ব্যাপারটা হচ্ছে, তুমি খুব সুন্দর করে, মারিয়া যে বাচ্চা ভালোবাসে না, মারিয়া যে ছিছি চিৎকার করছো মারিয়াকে নিয়ে, তুই কিরকম কাকিমা, এই তোর কাকিমার ভালোবাসা, এই তোর কাকিমার ভালোবাসা। দেখো ও যে কতটুকু বাচ্চা ভালোবাসছে, প্রত্যেকটা দর্শক দেখতে পাচ্ছে, যে বাচ্চাগুলোকে মারিয়া যথেষ্ট ভালোবাসা দিচ্ছে, খুব সুন্দর করে আগলে রাখছে এবং ভীষণ ভালোবাসা দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সত্যি কথা বলো তো, তোমার বাড়িতে তোমার নিজের বোনের মেয়ে এসেছিল, একবার তাকে কোলে জাপটে ধরেছিলে?
একবার তাকে কোলে জাপটে ধরেছিল। এই যে তোমার অ্যানিভার্সারিটা গেল, অ্যানিভার্সারির শুরুর থেকে শেষ অবধি যতক্ষণে তোমার বোন এসেছে ভাগ্নিকে নিয়ে, একবারও বোনকে কোলে নিয়ে একটা ভিডিও ক্লিপ আমাদের সাথে শেয়ার করতে পেরেছো কি? পারোনি তো। তোমার মা গার্ডেনে হাঁটছিল বাচ্চাটাকে নিয়ে, তোমার মার সাথে না তোমার সখ্যতা দেখতে পেয়েছি, না বাচ্চাটার সাথে তোমার কোনো বন্ডিং আমি দেখতে পেয়েছি। মাসিরা এরকম হয় না, মাসিরা মায়ের একটা রূপ হয়, মাসি সমান বলে না, দুধের স্বাদ ঘোলেও মেটে, এরকম একটা ব্যাপার। মা না থাকলেও কিন্তু মাসি বাচ্চাকে আগলায়, এটা আমরা জানি। আমার ছেলে মেয়ের দুঃখের বিষয়, আমার ছেলে মেয়ের মাসি নেই, কেন আমি একমাত্রই সন্তান, মানে আমার ভাই আছে, মানে পুত্রী সন্তান, মানে আমি মানে কন্যা সন্তান, পুত্রী বলছি, কন্যা সন্তান আর কি। যাই হোক, আর তোমাদেরকে বলেওছি আমার বংশেই আমি একমাত্র কন্যা সন্তান, সেটা ভীষণ আমি প্যাম্পার্ড বেবি, বুঝতে পেরেছো? যাই হোক, ওই খেয়ে কিন্তু এই অবস্থা হয়েছে আমার, আদর এই ভালোবাসাতে 7 ভাই আর আমি কিন্তু একটাই। যাই হোক, সেটা বলতে আসিনি এখানটায়। তো এই যে বন্ডিংটা যে একটা ভালোবাসার মানুষের সাথে হয়, ছোট ছোট বাচ্চাগুলোর সাথে হয়, কোনটাই তোমাকে দেখতে পারিনি। তুমি বলছো মারিয়া যা করছে ক্যামেরার জন্য করছে, তাহলে আমি এটা বলতে পারি না যে নিজের ভাগ্নিকে ভালোবাসিনি, যে নিজের ভাগ্নিক ভালোবাসা দেখাতে পারিনি, ওয়াইটিতে এসে ছুটে গিয়ে সেই ভালোবাসাটা লক্ষ্য করতে পারবে, জড়িয়ে ধরে যে আগলা আনো সেটা করেনি। তারপরেও ম্যান্ডের মেয়ের ছবি সে নাকি পার্সে নিয়ে ঘোরে, তো এটাকে কি বলবো? তো এটা হাস্যকর কথা নয় তো, এটা ক্যামেরার জন্য নয়, এটা ম্যান্ডিকে খুশি করার জন্য নয়, এটা ইনকামের জন্য নয়, এটাও ইনকামের জন্য, এটাও ম্যান্ডিকে খুশি করার জন্য, এটাও একটা বিজনেস পলিসি। তুমি যেটা করেছো, মারিয়া কি করছে না করছে, মারিয়া কত ভালোবাসা দিচ্ছে না দিচ্ছে, আমরা বেশ দেখতে পাচ্ছি। তোমার মধ্যে বাচ্চার প্রতি কোনো ভালোবাসা আমি দেখতে পাইনি, যে নিজের পোষ্যকে ভালোবাসে না তো অন্য বাচ্চাকে কি ভালোবাসবে না। কিন্তু দেখো, তোমাকে বলতে হয়েছে তুমি ম্যান্ডির বাচ্চাটার ফটো তুমি পার্সে করে নিয়ে ঘোরো, যেই ম্যান্ডির বাচ্চাকে দিনরাত তুমি কি নোংরা কথাই না বলেছো, বুঝতে পেরেছো? তাহলে কে ক্যামেরার জন্য কিছু করে এবং কে অরিজিনালি ভালোবাসে, দর্শকরা তো বুঝতে শিখেছে। না আমি বলছি না তোমার দর্শক, না তোমার দর্শকের চোখে পট্টি পরানো, তোমার দর্শকের কথা বলছি না, অরিজিনালি যারা নিরপেক্ষ দেখতে পায় তারা ঠিক দেখতে পেয়েছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এতটা বড় ভিডিও করতে চাইনি। লাস্ট অনলি লাস্ট আমার কথা, সেটা হচ্ছে ও যখন লাইভ করতে বসে তখন ওর মনে হয় যে ওর চারপাশে ওর দিদিগুলো আগলে রাখছে ওকে, দিদিগুলো, যে দিদি সোনা দিয়েছে, যে বোন সোনা দিয়েছে এবং 2টো দিদি রূপো দিয়েছে, সেই দিদি নাকি ওকে আগলে রাখছে। এটাই দেখার বিষয়, এই ভালোবাসা কতদিন থাকে, এটাই তো দেখার বিষয়। যেদিন দেওয়া বন্ধ হয়ে যাবে, যেদিন ওখান থেকে আসা সব মানে ওখান থেকে যে পাবো বা ওখান থেকে কিছু স্বার্থসিদ্ধি হবে সেগুলো বন্ধ হয়ে যাবে, সেই দিন দেখবো এই ভালোবাসা। এবং চারপাশে বসে এই যে মনে হচ্ছে আমি একা নেই, আমার পাশে সবাই বসে আছে, এইটার অপেক্ষা রইলাম, বুঝতে পেরেছো? কারণ আমি ভালো মতন বুঝে গেছি, স্বার্থ ছাড়া এক পাও তুমি নড়ো না। এক পা নড়তে গেলে তোমাকে চিন্তা করতে হয় এখানে স্বার্থ রয়েছে কিনা। তো তুমি স্বার্থ ছাড়া ওদেরকে ভালোবাসা দিচ্ছ। তো চলো এখানে রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।